প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসের ধারাবাহিক যে আমাদের কার্যক্রম চলছে চকরিয়া কেন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃক, তার এই ধারাবাহিকতায় আজকের যে ক্লাস, আমি মোহাম্মদ জাফর আলম, চকরিয়া কেন্দ্র উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। তো আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের জন্য কন্টিনিউ করছি। সেটা হচ্ছে তোমার আমাদের যে ভূগোল ও পরিবেশ, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর মানবিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এটি। সুতরাং আমরা এই ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে আমরা করব আজকে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই মনোযোগ সহকারে ক্লাসটি করবে আশা করি আমি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মূলত আমাদের আজকের আলোচনাটা। চলো আমরা সেই ক্লাসটা কন্টিনিউ করতে চাই। আমার আজকের পাঠ পরিচিতি হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ, চতুর্দশ অধ্যায়, যা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু পূর্বের কিছু ধারণা আমাদের থেকে আমরা যেন ফাইন্ড আউট করতে পারি আজকের বিষয়টা আসলে কি, আলোচনাটা কি। চলো আমরা একটা ভিডিও দেখি আজকে সবাই। হ্যাঁ, এই ভিডিওটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কম্পন হচ্ছে। হ্যাঁ, একটা কম্পন হচ্ছে, মানুষ ছোটাছুটি করছে, বিভিন্ন ছোট ছোট প্রাণীরা ছোটাছুটি করছে। এটা মূলত কি কারণে হয় সেটা আমরা কিছুটা হয়তো উপলব্ধি করতে পেরেছি ইতিমধ্যে ভিডিও দেখে। হ্যাঁ, আসলে পড়াটা তোমাদের কাছে সহজেই তোমাদের ধারণাটা যেগুলো আছে, আজকে আমাদের আলোচনাটা কি হচ্ছে, কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা আজকে তোমার পাঠটা কি সেটা জানার জন্য আমরা মূলত এই ধরনের হয় যে শিক্ষার্থীদের ভিতরে আজকে এটা খুব দ্রুত তার ভিতরে একটা ধারণা সৃষ্টি হয়। এই জন্যই আমরা একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। সেই ভিডিওটার মধ্যে বিভিন্ন হঠাৎ করে যে ফাঁকা কম্পন সৃষ্টি হচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতি কম্পন হচ্ছে, পানি কম্পন হচ্ছে। হ্যাঁ, এ ধরনের আসলে দৃশ্যগুলোকে আমরা দেখি, অবশ্যই আমরা দেখি আমাদের আশেপাশে। এ ধরনের হঠাৎ করে এ ধরনের একটা পরিস্থিতি, অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা আমরা অনেকখানি ভয় পেয়ে যাই। এবং এটা এমন একটা বিষয় হঠাৎ করে হয় বলে আমাদের পূর্ব কোনো প্রস্তুতি থাকে না, যার কারণে আমরা অসুস্থ, আমরা এই বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। আমরা কেমন বিভিন্ন ধরনের মানুষের জান মালের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এটা আমরা দেখি, তাই না? তো যাই হোক, তারপর আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা আমরা কিছুটা হলো অনুমান করতে পারি যে আজকের যে বিষয়টা, আমরা তার সাথে আরেকটু আরেকটা চিত্র আমরা দেখি। এই যে একটা চিত্র এখানে দেখা যাচ্ছে যে মানে পানির একটা হঠাৎ করে পানির একটা এই অতিরিক্ত পানির যে প্লাবন, এবং সেখানে রাস্তাঘাটের মধ্যে যে তোমার গাড়ি ঘোড়া এগুলা সব কি হচ্ছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমরা দেখতেছি কি তোমার এখানে একটা দুইটা বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং ভেঙে, হ্যাঁ, একটু তোমার হেলে পড়েছে এবং ভেঙে গেছে। মানুষ অস্থির এদিক ওদিক ছোটাছুটি করছে, মানুষ উৎসুক মানুষেরা সেটা দেখছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এ ধরনের আসলে পরিস্থিতি আমরা দৃশ্যগুলো দেখি, পরিস্থিতি আমরা দেখি আমাদের আশেপাশে, শহরে, গ্রামে, নগরে, বন্দরে, বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখি, জলে স্থলে আমরা এটা দেখি। তো এই ধরনের পরিস্থিতিগুলো নিশ্চয় কোনো একটা কারণে ঘটে, বা যে কারণে এ ধরনের একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়, মানুষের জান মালের ক্ষতি হয়, তাই না? তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি আজকে আমাদের বিষয়টা কি, আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি। মূলত তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করছি, তাই না? অর্থাৎ আজকের আমাদের পাঠটা হবে ভূমিকম্প, যেটা নিয়ে আমরা অন্তত চেষ্টা করব আমরা ভূমিকম্প সম্পর্কে একটা ধারণা নিজেদের মধ্যে তৈরি করার জন্য। তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা যে পরীক্ষায় আমাদের যে লেখার যে একটা যাচাইকরণ, যেটা লেখার মাধ্যমে পরীক্ষায় মূল্যায়নের যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা সৃজনশীল প্রক্রিয়ায় কি করি, আমরা পরীক্ষা নিয়ে এদেরকে মূল্যায়ন করি, তাই না? তো সৃজনশীল বিষয়টা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে তোমার
একটা ধারণা থাকবে, সেই ধারণা তুমি প্রকাশ করবে। ঠিক আছে? এখানে একদম হুবহু পাঠ্য বইয়ের মতো করে যেভাবে তুমি মুখস্থ করেছো সেভাবে কিন্তু লেখার কোনো সুযোগ নেই। এখানে লিখতে হবে তোমার ধারণার উপরে ভিত্তি করে তোমাকে লিখতে হবে। তাই না? তো আমরা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভূমিকম্প নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সেই ভূমিকম্প আজকে আমাদের পাঠ হবে। তো এখন আমরা ভূমিকম্পটা নিয়ে একটা ছোট্ট সংজ্ঞা আমরা একটু দেখতে চাই, প্লিজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো ভূমিকম্প কি। ভূপৃষ্ঠের কোনো অংশ যদি কোনো আকস্মিক কারণে অল্প সময়ের জন্য কেঁপে ওঠে বা দুলে উঠে তাকে ভূমিকম্প বলা হয়। আমি আবারও বলছি, ভূপৃষ্ঠের কোনো অংশ যদি কোনো আকস্মিক কারণে অল্প সময়ের জন্য কেঁপে ওঠে বা দুলে ওঠে তাকে ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প ঘটে তখনই যখন ভূত্বকে বা তারও গভীরে কোনো শিলাখণ্ডের স্থানান্তর হয়। তাহলে ভূমিকম্প কখন কখন ঘটে? যখন ভূত্ব বা ভূমিকম্পের ভূত্বকের গভীরে, হ্যাঁ, শিলাখণ্ডের জন্য স্থানান্তর হয়। শিলাখণ্ডগুলো যখন এক স্থান থেকে এক স্থানে কি হয়, নড়াচড়া করে বা স্থানান্তরিত হয়, তখন ভূগর্ভের ভেতরের এক বিশাল শক্তি তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে যেখানে এই শিলাস্তর সরে গেল বা স্থানচ্যুত হলো, সেখানেও তারা কাছাকাছি এলাকায় এই তরঙ্গের প্রভাবে ভূমিতে এক ধরনের দোলনীয় অনুভব করা যায়, যেটাকে আমরা ভূমিকম্প বলে থাকি। তাই না? এই যে আজকের যে ভূমিকম্প, যে আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা সেটার যে সংজ্ঞা সেটা আমরা জানলাম। তাহলে আমরা কি অবশ্যই কি বুঝতে পেরেছি যে ভূমিকম্পের সংজ্ঞাটা কি, ভূমিকম্প কোনটাকে বলা হয়? অবভিয়াসলি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা ধারণা ইতিমধ্যে হয়ে গেছে যে আমরা ভূমিকম্পের সংজ্ঞাটা অন্তত নিজেদের মতো করে আমরা বলতে পারবো। সেটা কি? অর্থাৎ আকস্মিক হঠাৎ করে একটা কেঁপে ওঠা, ধুলে ওঠা, এটাকে আমরা ভূমিকম্প বলি। এটা কোথায় ঘটে? এটা ভূত্বকের গভীরে বিভিন্ন শিলাস্তর যখন স্থানান্তর হয়, যেখানে স্থানান্তর হয় সেখানে একটা বিশাল তরঙ্গ, বিশাল একটা ঢেউ তরঙ্গের সৃষ্টি হয়। হ্যাঁ, এই তরঙ্গের ফলে চারিদিকে একটা আন্দোলন ছড়িয়ে পড়ে, চারিদিকে একটা তোমার যে একটা কম্পন ছড়িয়ে পড়ে, এটাকে আমরা তখন ওই এলাকার মধ্যে ভূমিকম্প হয়েছে বলে আমরা বলে থাকি। তাই না? তাহলে আমরা মানচিত্রটা একটু ভালো করে দেখি। আমাদের এটা বাংলাদেশের একটা মানচিত্র। বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে আসলে ভূমিকম্প বেশি হয় আমরা এটা মানচিত্রের মধ্যে দেখিয়েছি। তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে যে জুন 1, জুন 2, জুন 3। জুন 1টা হচ্ছে ভূমিকম্প প্রবণ বেশি, যেটা চিত্রের মধ্যে কালার দেখে আমরা বুঝতে পারবো তারা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে ভূমিকম্পের প্রবণতা বেশি। তাই না? তো এটা আমরা প্রচন্ড ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যার মধ্যে আমরা যেতে পারবো না। আমরা সময়ের মধ্যে আমাদের একটা পাঠ শেষ করতে হবে। সুতরাং আমরা মোটামুটি বাংলাদেশের চিত্রের উত্তর পূর্ব অঞ্চলে আমাদের ভূমিকম্পর প্রবণতাটা বেশি। সেখানে প্রায় 7 থেকে 8 যে একটা ভূমিকম্পের যে একটা মাত্রা রয়েছে, সেই মাত্রায় ভূমিকম্পটা সেদিকে হয়ে থাকে। এবং এটা ভূমিকম্পের জন্য যেটা ঝুঁকিপূর্ণ, বিশাল ঝুঁকিপূর্ণ অঞ্চল। তারপরে দ্বিতীয় মাত্রার যে ভূমিকম্প যেটা, সেটা 5 থেকে 6 যে রিক্টার স্কেল বলা হয় এটাকে, এই স্কেলে এটা বাংলাদেশের প্রায় তোমার পূর্বের একটা অংশ, দক্ষিণ পূর্বের একটা অংশ, বাংলাদেশের প্রায় উত্তর পশ্চিম একটা অংশ। অর্থাৎ এটা হচ্ছে কোনাকুনি বাংলাদেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এই কোনাকুনি অঞ্চলটা এবং বাংলাদেশের মধ্যভাগ দিয়ে প্রায় অঞ্চলগুলো মাঝারি ভূমিকম্পের একটা মাত্রাটা বেশি, প্রবণতা বেশি। আর সর্বশেষ যেটা জুন 3, যেটাতে 4, 5, 3, 4 রিক্টার স্কেলের মাত্রা, যেটা স্বল্প মাত্রার ভূমিকম্পের প্রবণ অঞ্চল, সেটা হচ্ছে আমাদের পুরো দক্ষিণ অঞ্চলটা এবং পশ্চিমের অঞ্চলটাও রয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাই না? অর্থাৎ এইভাবে আমরা বাংলাদেশের কোন কোন জায়গার মধ্যে ভূমিকম্প বেশি মাত্রা হতে পারে, কোন কোন অঞ্চলের মধ্যে ভূমিকম্পের মাত্রা কম হতে পারে, হ্যাঁ, সেটা আমরা কিন্তু চিত্র থেকে একটা অল্প পরিসরে আমরা একটা ধারণা কিন্তু নিয়ে ফেলতে পেরেছি। তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের ইতিমধ্যে একটু ধারণা হয়েছে যে ভূমিকম্প বাংলাদেশে কোন কোন অঞ্চলেতে বেশি হয়, কোথায় মাঝারি হয়, কোথাও কম পরিমাণ হয়। হ্যাঁ, ওকে। তো আমরা ভূমিকম্প অঞ্চলগুলোর মধ্যে আমরা দেখতে পাই সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এগুলো কম বেশি বাংলাদেশের ঝুঁকিপূর্ণ, মাঝারি এবং স্বল্প মাত্রার ভূমিকম্প যে অঞ্চলগুলো হয় সেটা প্রায় জায়গার মধ্যে হচ্ছে। এরপর আমরা আরেকটু চিত্র দেখি। এই যে তোমার যে আমরা চিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ভূমিকম্পের কারণে মূলত এখানে বিভিন্ন বিল্ডিং, দালান এগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কারণ ভূমিকম্প ফলে যে আমরা বলেছি শিলাস্তর প্রচন্ডভাবে কেঁপে ওঠে, যার ফলে
ওই ভূপৃষ্ঠের উপরে যেই সকল তোমার স্থাপনা, তোমার বিল্ডিং থাকে, হ্যাঁ, দালান কোঠা থাকে, এগুলা কি হয় তোমার অনেক সময় এগুলো তার স্থান থেকে সরে যায়, এগুলো হেলে পড়ে যায়, ভেঙে যায় এবং মানুষের জানমাল ইত্যাদি ক্ষতি হয়, তাই না? তাই না? তারপর আছে তোমার ভূমিকম্প যদি হয় তখন আমরা কি করতে পারি ওই মুহূর্তে, কারণ ভূমিকম্পের কোনো পূর্বের সংকেত পাওয়া যায় না, এটা তোমরা ভালোই জানো, তাই না? ভূমিকম্পের কোনো পূর্বের সংকেত পাওয়া যায় না, কখন কোথায় কখন কি পরিমাণ ভূমিকম্প হবে এটা কেউ বলতে পারে না। হঠাৎ করে তোমার একদম মানুষের যে চিন্তা চেতনার বাইরে হঠাৎ করে একটা প্রচন্ড কম্পন সৃষ্টি হয়, যার ফলে সেখানে হঠাৎ করে বিশাল একটা ক্ষতি হয়ে যায়, সেখানে মানুষের জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, তাই না? জিনিসপত্রের ক্ষতি হয়, রাস্তাঘাট ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, তাই না? তো এখন ওই ধরনের ভূমিকম্প হঠাৎ করে তোমরা অনুভব করো, মনে করো তোমরা এই একটা ক্লাসরুমের মধ্যে আছো, কেমন তোমরা আপাতত সেখানে কি করতে পারো, যেটা ক্লাসরুমে থাকলে বেঞ্চের নিচে ব্যাগটা উপরে রাখে বেঞ্চের নিচে ঢুকে যেতে, কারণ তোমরা শিক্ষার্থী, তুমি স্কুলে পড়াশোনা করছো, স্যারে ক্লাস করছো, ওই সময় ভূমিকম্প শুরু হয়, তখন তুমি কি করবা? তুমি হঠাৎ করে একটু বেঞ্চের নিচে ঢুকে যাবে, তারপরে তুমি ওখান থেকে নিরাপদে একটু খোলা জায়গায় যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তারপরে তুমি যে মনে করো কম্পিউটার ক্লাসে কম্পিউটার করছো, হ্যাঁ, ওই সময় ভূমিকম্প শুরু হয়েছে, তুমি আপাতত নিজেকে সেভ করার জন্য একটু নিচে, হ্যাঁ, নিজে কাড়াল করে তারপর আস্তে আস্তে সেখান থেকে তোমার খোলা মাঠে উন্মুক্ত মাঠে চলে যেতে হবে। তারপরে যদি তোমার হয় এরকম তুমি যদি স্কুলে বা অন্য কোথাও তোমরা একসাথে আছো, বিশেষ করে এই ছেলেমেয়েরা দলবদ্ধভাবে থাকে কোথাও, হ্যাঁ, সেখানে কি করতে হবে, বা স্কুলে থাকতে পারো বা কোনো কোনো ধরনের প্রোগ্রামে থাকতে পারো, তখন তুমি সেখান থেকে কি করবা, হঠাৎ করে মাথার উপর হাতটা তুলে তোমরা দ্রুত একটা এই ওখান থেকে তোমার নিরাপদ জায়গায় বা উন্মুক্ত জায়গার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করবে, তাই না? এরপরে যদি মনে করো বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে হাজার হাজার স্টুডেন্টরা থাকে, এখন এতগুলো স্টুডেন্ট হঠাৎ করে ভূমিকম্প শুরু, তারা কি করবে? তারা এখান থেকে সবাই দ্রুত যে যেখানে আছে ওখান থেকে বের হয়ে, এই যে আমরা বলছি যে বেঞ্চের নিচে থেকে তোমার যে যেখান থেকে তুমি নিরাপদে বের হতে পারবে, সেখানে থেকে দ্রুত খোলা মাঠে সবাই চলে আসবে, মাথায় হাত দিয়ে কি করতে হবে, বসে যেতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমাদের ভূমিকম্পের সময় আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, এরপরে করণীয়গুলো বলা হচ্ছে, এখানে বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করতে হবে, ট্রেন বা গাড়ির ভিতরে থাকলে কোনো জিনিস ধরে স্থির থাকতে হবে, বাড়ির বাইরে খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, লিফটে বের থেকে বেরিয়ে আসতে হবে, মাথার উপর হাত রেখে চেয়ার টেবিল কাঠ বেঞ্চের নিচে ঢুকে পড়া, তারপর আস্তে আস্তে দেওয়াল ঘেঁষে, হ্যাঁ, আস্তে আস্তে দেওয়াল ঘেঁষে কি করতে হবে, হ্যাঁ, খোলা জায়গায় বের হয়ে আসতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আহ, ভূমিকম্প হঠাৎ করে যখন ভূমিকম্প অনুভূত হয় তখন ওই এলাকার যারা আছে তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিরাপদ রাখার জন্য, সেফ করার জন্য কি করবে, এই কাজগুলা করবে। এই যে দেখো, এরপরে ভূমিকম্প হয়ে গেল তোমার তখন বা ভূমিকম্প হওয়ার আগে এই সময় আমরা কি করতে পারি, এখানে আমাদের কাজ আছে। ভূমিকম্প মানুষকে সচেতন করা যেতে পারে, তার মানে ভূমিকম্প হয়ে গেলে মানুষ কিভাবে নিজেকে রক্ষা করবে, হ্যাঁ, বিভিন্ন এনজিওরা এই সমস্ত সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এনজিওরা এই সমস্ত প্রশিক্ষণগুলো আমাদের বিভিন্ন জায়গায় শিক্ষকদের, সমাজের প্রতিনিধিদের, এলাকার সাধারণ মানুষ, যে সচেতন মানুষ, যে সবাইকে কি করে তারা সচেতন করে তোলে, যার ফলে দেখা যায় কি ভূমিকম্প হয়ে গেলে তারা নিজেদেরকে নিরাপদে কি করতে পারবে, নিয়ে যেতে পারবে, নিজের জীবনটা রক্ষা করতে পারবে। হ্যাঁ, এরপরে আহ, এই হচ্ছে পদক্ষেপ ভূমিকম্পের। এই যে দেখো, এরপরে ভূমিকম্প হয়ে গেল, মনে করো সেখানে একটা বিল্ডিং ঘর বাড়ি ভেঙে গেল, সেখানে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন আমরা ওই অসুস্থ মানুষগুলোকে, ভূমিকম্প আক্রান্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য আমরা কত দ্রুত তাদেরকে উদ্ধার করতে পারি, এ ধরনের উদ্ধার কার্যক্রম আমাদের কি করতে হবে, জানতে হবে। এবং এই সমস্ত উদ্ধার কর্ম চালানোর জন্য আমাদের নিজেদের কি করতে হবে, সচেতন, নিজেদেরকে এগুলো সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে এই যে শিক্ষার্থীরা যদি এ ধরনের ভূমিকম্পের শিকার হয়, সেখানে যে অনেক সময় হয়তো বেঞ্চ তার মাথার উপর পড়তে পারে, ফ্যান পড়তে পারে, ও বড় ধরনের একটা আঘাত হইতে পারে। এখন এ ধরনের প্রাথমিকভাবে তাকে রক্ষা সেভ করার জন্য, সুস্থ করার জন্য তাকে প্রাথমিক একটা চিকিৎসা বিদ্যালয়ের মাধ্যমে, হ্যাঁ, যে এটা প্রত্যেকটা বিদ্যালয়ে এ ধরনের প্রাথমিক একটা চিকিৎসাটা উপকরণ থাকে, সেটা থেকে তাদেরকে কি করতে হবে, চিকিৎসা দিয়ে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওকে, এরপরে কি পরে পদক্ষেপ, গণসংযোগ সৃষ্টি করা, বিল্ডিং কোড এবং কোডের কাঠামোগত অনুসরণ, স্বেচ্ছাসেবক দল গঠন, নৌবাহিনী পুলিশ বাহিনীতে ডগ স্কোয়াড রাখা, সারা দেশে রাস্তা প্রশস্ত করা, হাসপাতাল মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা।